আমি পুরো এই রিজিয়নটাতে 15 বছর 16 বছর আমি চাকরি করেছি। হুম। এবং সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, ইরাক, পুরা রিজিয়নটাতে 15-16টা বছর আমার সেই অভিজ্ঞতা আছে। এবং ওই রিজিয়নের প্রতিটি গভর্নমেন্টের সাথে অধঃপতবাদে বিভিন্ন কাজ করেছি আমি। তো আমি শুধু এইটুকু বলবো যে দেখেন যে হরমুজ প্রণালীটা এমন একটা জায়গায় যেখানে দ্য ওয়েল রিসোর্স, যেখান থেকে ইরাকের সবচেয়ে বেশি সব তেল ইরাক থেকে বের হয় এই পথেই। কাতার থেকে বের হয় এলএনজি, লিকুইড ন্যাচারাল গ্যাস। দাম্মাম থেকে বের হয় আপনার আরামকো কোম্পানির যে অয়েল সাপ্লাই, সেই অয়েল সাপ্লাইটা আসে আপনার ইয়ে থেকে, এই দাম্মাম থেকে। এবং তারপরে আসেন বাহরাইনের এই একই প্রণালী। তারপরে আসেন কাতারের এলএনজি, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। তার প্রতিটা দেশের যে ওয়েল সাপ্লাই, সেই ওয়েল সাপ্লাইটা অলরেডি 25% টোটাল গ্লোবাল ওয়েল সাপ্লাই, এনার্জি সাপ্লাইয়ের এই 25% এই পথ দিয়ে বের হয়। তো যেহেতু এই ন্যারো এই জায়গাটা চিকেন নেক বলতে পারেন আপনি, বা বাটল নেক বলতে পারেন, সেই বাটল নেকের এই জায়গাটা দিয়ে এটা আপনার ইরানের পথ ধরেই আসতে হয়। তো এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে গেছে অলরেডি, আরো যদি প্রলং করে এটা সপ্তাহ 2 সপ্তাহ, তাহলে পুরো গ্লোবাল একটা ক্রাইসিস দেখা দিবে। অলরেডি বাংলাদেশে রেশনিং শুরু করেছে। বাংলাদেশে আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি। বাংলাদেশে রেশনিং শুরু করেছে যে প্রতিটা গাড়িতে কতটুকু ম্যাক্সিমাম আপনি নিতে পারবেন। এটা শুধু বাংলাদেশে যদি হিট করে, তাইলে পুরো ইউরোপটা, যেখানে ইউরোপে কোথাও কোনো আপনার তেমন রাশিয়ান অয়েল ছাড়া অন্য কোনো অয়েল নাই। ভারতকে বলা হয়েছিল, স্যাংশন দেওয়া হয়েছিল যে ভারতের কোনো কোম্পানি রাশিয়ান অয়েল নিতে পারবে না, কিন্তু গতকাল আমেরিকা সেই স্যাংশনটাও তুলে দিয়েছে। এবং শুধু ভারতকে না, ইউরোপিয়ান অন্যান্য দেশ যারা এই ওয়েলটা, রাশিয়ান ওয়েল দরকার, তারাও রাশিয়ান ওয়েল কিনতে পারবে। তো এই অবস্থায় যদি চলতে থাকে, তাইলে আপনার যে টোটাল যে গ্লোবাল অর্থনীতি, সেই অর্থনীতিটা, যেমন ওয়াল স্ট্রিট আপনি দেখেছেন যে ওয়াল স্ট্রিটে, এবং আপনার ফুটসি, যেটা আপনার ইয়েতে ইংল্যান্ডে, গ্লোবাল মার্কেটে ধস নেমেছে। এমনিতে গত কদিন আগে সিপিআই যে রিপোর্ট এসেছে, আমেরিকার সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ইনফ্লেশন বেড়ে গেছে আমেরিকাতে। এবং যে আনএমপ্লয়মেন্ট 4.4% ইজ অ্যানাদার ইন্ডিকেটর অফ দ্য ইকোনমি। তো সেই অবস্থায় আপনার যদি এই ওয়েল প্রাইস আরো, যেখানে আমি বলেছিলাম প্রথম দিনেই যে $67 ছিল প্রথম দিন যেদিন যুদ্ধ শুরু হয়, সেই পার ব্যারেল, বর্তমানে আজকে সেই ব্যারেল $91। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা এয়ারলাইন্স তাদের প্রাইস হাইক করেছে তার ফেয়ারটা। তো এইভাবে যদি চলতে থাকে, পুরা টোটাল গ্লোবাল, পুরা পৃথিবী জুড়ে একটা অর্থনৈতিক মন্দা চলে আসবে। এবং এই মন্দাটা আপনার প্রলং করে যদি, তাইলে আরো বিকট আকার ধারণ করবে। এর আগেই যদি আমেরিকা এবং ইরান যদি টেবিলে বসে একটা সমাধানে না আসে, তাইলে পুরো অর্থনীতিটা একটা ধস নেমে আসবে সারা পৃথিবী জুড়ে। আমার মনে হয় যে ইরানের একটা বিগ কি এটা, যে এই হরমুজ প্রণালীটাকে বন্ধ রাখা। এমিনেশনের দিক থেকে আমি বলবো যে আমেরিকার যথেষ্ট এমিনেশন আছে, এবং উনি যত কোম্পানি, এমিনেশন প্রডিউসিং কোম্পানি, লকহিড মার্টিন, জেনারেল ডায়নামিক্স, নর্থরপ গ্রুমিন, তারপর আপনার এলসি কমিউনিকেশন, এই হানিওয়েল, এই বড় বড় কোম্পানি, এদেরকে অর্ডার দেওয়া হয়েছে যে প্রোডাকশন বাড়ানোর জন্য। ফুড 4 গুণ এটা বাড়ানোর জন্য। এটা শুধু ওয়ারের জন্যই শুধু নয়, এই ওয়ারের পরে যে আপনার আপনার যে ব্যবসা হবে, যে আর্মসের, সেই আর্মসের ব্যবসাও আরেকটা দিক। তবে প্রতিটা ওয়ারে এটা হলো দ্য অপরচুনিটি অফ দোজ আর্মস প্রডিউসিং কান্ট্রিজ টু শো অফ দেয়ার প্রোডাক্ট। চায়নাও এবার দেখিয়ে দিল যে তাদের প্রোডাক্টের অ্যাক্টিভিটি এবং তার কোয়ালিটি কি।
এইটা অপরচুনিটি থাকে এক একটা দেশের যে যারা এই যে মিসাইলগুলো তৈরি করে, এবং ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন যে চায়নার মিসাইলগুলারও একটা বড় একটা মার্কেট দখল করে নেবে এই গ্লোবাল জুড়ে। আমার মনে হয় এইতে আমেরিকার যে কম্পিটিশন এবং রাশিয়ান যে কম্পিটিশন, এখানে আরেকটা বিগ সুপার পাওয়ার এসে এই আর্মস ব্যবসাতে যুক্ত হলো। তো আমার মনে হয় যে যত তাড়াতাড়ি এটা আমি এটা ধারণা করছি যে খুব শীঘ্রই ইসরায়েলের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনারা একটা ভিক্টোরি কল করবেন, যেটা আর বেশি দূর আগাবে না। তার কারণ হলো কংগ্রেস এটাকে অ্যাপ্রুভ করেনি, সেনেট এটাকে অ্যাপ্রুভ করেনি। এটাকে ওয়ার বলছে না তো ওনারা, যেহেতু আমেরিকার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা ইজ নট এ ওয়ার, because to join in a war you have to have an approval from the Congress. And Article 2 it said the executive power, the president, he can exercise his power if the country is an imminent threat. But right now এই অবস্থায় যে ইরান ইমিনেন্ট থ্রেট ছিল না, এর জন্য এটাকে একটা অপারেশন বলছেন, এটাকে ওয়ার বলছেন না। কিন্তু সারা পৃথিবী জুড়ে সবাই যারা সামান্য একটু জ্ঞান আছে তারাও বলবেন যে এটা একটা ইজ অলরেডি উই আর বিগিনিং অফ এ থার্ড ওয়ার্ল্ড ওয়ার, বিকজ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 13-14টা দেশ ইনভলভ এই ওয়ারে। আচ্ছা, আমরা তো শুনেছি যে গত একদিন আগে যেটা বলেছিল যে ইরান থেকে যে পার্শ্ববর্তী দেশে আর আক্রমণ করা হবে না, সেটাকে আবার ট্রাম্প বলল যে এটা এক ধরনের নথি স্বীকার করার মতো অবস্থা। তো সেখানে তো আজকেও আমরা দেখলাম যে মানে সৌদি আরব, কাতার, কুয়েতে হামলা করেছে। ইরানের ফরেন মিনিস্টার আরব কান্ট্রি যারা আছে এই রিজিয়নে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন এবং আপনার ওমান, তাদের সবার সাথে আলাপ হয়েছে জিওসি কান্ট্রি যেটাকে বলা হয়। তো এই দেশগুলাকে তাদের ফরেন মিনিস্টারের সাথে আলাপ হয়েছে এবং বলেছেন, একটা শর্ত দিয়ে বলেছেন কথাটা, তারা যদি আক্রমণ না করে, তারা যদি আক্রমণ না করে বা তাদের সোয়েল থেকে যদি কোনো ধরনের অ্যাটাক না আসে, তাইলে আমরা কোনো আরব কান্ট্রিতে অ্যাটাক করব না। তবে ইয়েটা থাকবে যে টার্গেটগুলা থাকবে যে ফরেন, যেমন ইসরায়েল এবং আমেরিকানটা বেসগুলোর উপর। তো আমার মনে হয় যে উনি ক্লিয়ার করেছেন যে এটা যে যদি না আসে, তবে নিশ্চয়ই তাদের কোনো ইনফরমেশন আছে যে ওখান থেকে আসছে।